পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ভারতীয় ডকুমেন্ট। যে কোনো দেশ যেতে হলে অর্থাৎ বিদেশ যেতে গেলে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। ছোট কিংবা বড় যে কোনো ব্যক্তি পাসপোর্ট বানাতে পারেন খুব সহজেই। তো চলুন শুরু করা যাক পাসপোর্ট বানানোর কমপ্লিট প্রসেস। যে কোনো একটি ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে পাসপোর্ট সেবা লিখে সার্চ করবেন। সুবিধার্থে এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে আসার পর প্রথমে আপনি দেখবেন যে পাসপোর্ট সেবা নামে যে এই যে অপশনটা রয়েছে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটা পপআপ আসবে, যেটা আপনি কেটে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং ইউজার আইডি পর্যন্ত বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমত আপনারা এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। প্রথমত দেখতে পাচ্ছেন যে নিউ ইউজার রেজিস্ট্রেশন, এক্সিস্টিং ইউজার লগইন, চেক অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ ডেট কাছাকাছি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবেন। তো প্রথমত নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। আমি ইমেল আইডি এবং লগইন আইডি একটাই করা এবং চেক অ্যাভেলেবিলিটি এই যে অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। যদি এখানে সবুজ সংকেত দেখায় অর্থাৎ লগইন আইডি ইজ অ্যাভেলেবল, তাহলে কিন্তু আপনার হবে। যদি ইমেল আইডিটা তাহলে লগইন আইডিতে পরিণত হবে। আর যদি ইমেল আইডিটা লগইন আইডি হিসেবে না নেয় তাহলে কিন্তু লাল ডেকে দিবে। আমার কিন্তু এখানে সিগন্যাল দিয়ে দিয়েছে যে আপনার থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন অনলাইন পাসপোর্ট সেবা পোর্টাল, পাসপোর্ট পোর্টাল সেবা পোর্টালে আপনি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছেন এবং আপনার ইমেলে কিন্তু একটা লিংক পাঠিয়ে দিয়েছে। সেই লিংকের ভ্যালিডেশন 29/8/2023 এর মধ্যে কিন্তু আপনার লিংকটিকে অ্যাক্টিভেট করতে হবে। চলুন আমি লিংকটিকে অ্যাক্টিভেট করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিই। তারপরে চলে আসবেন ইমেল আইডিতে, অর্থাৎ আপনার যে ইমেল রয়েছে আপনি ইমেলটিকে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর এখানে ইনবক্সে ক্লিক করবেন, বা কিন্তু এখানে লিংকটি চলে এসেছে। আমি এবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিচের দিকে একদম চলে আসবেন, সেখানে দেখতে পারবেন যে ক্লিক হিয়ার টু ভিউ দ্য অ্যাক্টিভ অ্যাকাউন্ট। এখানে আপনি এখন ক্লিক করে দেবেন। অ্যাক্টিভেট সাকসেসফুলি, ক্লিক হিয়ার টু লগইন, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর পুনরায় আপনার সেই লগইন আইডিটি এখানে আপনার শো হবে। আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দেবেন। যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এবং এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা এই ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনি এখানে লগইন বাটনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি আপনার অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট অর রিইউজ অফ পাসপোর্ট এখানে আপনি ক্লিক করবেন নতুন পাসপোর্ট আবেদন করার জন্য। মনে রাখবেন যদি আপনি ইতিপূর্বে কোনো পাসপোর্ট এখানে বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভিউ সেভড এন্ড সাবমিটেড অ্যাপ্লিকেশন এই অপশনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কতগুলি অ্যাপ্লিকেশন আপনি ইতিপূর্বে করে রেখেছেন তা কিন্তু এখানে শো হবে। আপনি মনে রাখবেন যে একটি লগইন আইডিকে আপনি অ্যাক্টিভেট করার পর সেখানে মাত্র 5টি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। আমি আজকে ফ্রেশ পাসপোর্ট আবেদন করব, তার জন্য অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। ক্লিক হিয়ার টু ফিল আপ এই অপশনটি ছিল না, এখন চলে এসেছে। এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, যার যেটা স্টেট সিলেক্ট করবেন এবং এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ফ্রেশ পাসপোর্ট, নরমাল পাসপোর্ট এবং 36 পাতা আপনি যেটা সিলেক্ট করতে চান আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনি রিইস্যু করতে চান সেক্ষেত্রে রিইস্যু তৎকাল রয়েছে এবং 60 পাতার পাসপোর্ট রয়েছে। সেক্ষেত্রে 60 পাতার যেটা সেটা আপনার পাতার সংখ্যা কিন্তু সেখানে 60টি থাকবে সেটা বলা হচ্ছে, অর্থাৎ ভিসার সময় আপনি কিন্তু পাসপোর্টের পাতাগুলো ফুরিয়ে যাবেন, আপনি 60টি পাতা ব্যবহার করতে পারবেন। আর 36 পাতার রয়েছে। তো নরমালি আমি এই 36 পাতা নরমাল এবং ফ্রেশ পাসপোর্টের জন্য আবেদন করব এবং সেক্ষেত্রে নেক্সট করব। নেক্সট করার পর এখান থেকে গিভেন নেম অর্থাৎ যার নামে আপনি পাসপোর্ট করতে চাইছেন, এবার যার নামে পাসপোর্ট করতে চাইছেন তার নাম এখানে আপনি লিখে দেবেন। তারপরে তার লাস্ট নেম আপনি এখান থেকে লিখে দেবেন। এই ঘরে ফিমেল যার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করবেন। মহিলাদের ক্ষেত্রে ফিমেল, ছেলেদের ক্ষেত্রে মেল সিলেক্ট করবেন। আপনাকে অন্য কোনো নামে ডাকা হতো কিনা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ ক্যালেন্ডার এখানে রয়েছে, সেই ক্যালেন্ডার থেকে আপনারা বেছে নেবেন অথবা ম্যানুয়ালি হাতেও লিখে দিতে পারেন। ইজ ইওর প্লেস, এখানে বলা হচ্ছে যে জন্মের জায়গা আপনার কি ইন্ডিয়ার বাইরে অর্থাৎ ভারতের বাইরে কি আপনার জন্মস্থান, যদি ভারতের বাইরে হয়ে থাকে ইয়েস, যদি না হয়ে থাকে নো। নো করবেন। প্লেস অফ বার্থ আপনার যে গ্রাম সেই গ্রামের নামটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। স্টেটটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আপনার যে স্টেট সে সিলেক্ট করে নেবেন। ত্রিপুরা, আসাম যার যেটা হবে। ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস বিয়ে হয়েছে কিনা, যদি বিয়ে হয় তাহলে ম্যারিড করবেন, যদি বিয়ে না হয় তাহলে সিঙ্গেল করতে পারেন। বিধবা হলে এই যে এখানে উইডো রয়েছে, ডিভোর্স রয়েছে, সেপারেট রয়েছে, যার যেটা হবে সিলেক্ট করবেন। ম্যারিড রয়েছে। প্যান কার্ডের নাম্বার থাকলে এখানে বসিয়ে দেবেন এবং এখানে ভোটার কার্ডের নাম্বার থাকলে বসিয়ে দেবেন এবং এখানে এমপ্লয়মেন্ট টাইপ কি কাজ করে সেটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন। আদার্স লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অথবা এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কার কতটা সেটা কিন্তু এখান থেকে লিখে দেবেন।
এবার বাপ মা যদি কোনো ক্ষেত্রে কোনো সরকারি কাজকর্ম করে তো সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না করে সেক্ষেত্রে নো করবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যার যেটা হবে এবং তার কম হলে অর্থাৎ 1 থেকে 7 পাস হলে এটা সিলেক্ট করবে, গ্রাজুয়েশন হলে এটা সিলেক্ট করবে, 10 পাস এবং অ্যাবভ অর্থাৎ মাধ্যমিক পাস বা তার উপরে যদি লেখাপড়া করা থাকে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রে, বা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে কমপ্লিট করেনি এরকম হলে 10th পাস এন্ড অ্যাবভ এটা সিলেক্ট করবে। বিটুইন 8 and 9th স্ট্যান্ডার্ড 8 এবং 9 ক্লাসের মাঝে যদি লেখাপড়া করা থাকে তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবে। মনে রাখবেন যখন আপনি 10 পাস সিলেক্ট করে দেবেন তখনই কিন্তু আপনার এখানে ইয়েস হয়ে যাবে, এবং 10 পাস না করা থাকলে অর্থাৎ 10 পাসের নিচে যদি আপনি সিলেক্ট করেন 8 পাস বা 7 পাস এইসবগুলো যদি আপনি সিলেক্ট করে থাকেন তাহলে আপনার কিন্তু এখানে নো করতে হবে। কেন করতে হবে বলে দিই, অর্থাৎ ইমিগ্রেশন চেক রিকোয়ার্ডের প্রয়োজন রয়েছে তাদেরই যারা মাধ্যমিকের নিচে লেখাপড়া করেছে, এবং যারা মাধ্যমিক পাস রয়েছেন তারা কিন্তু, যারা মাধ্যমিক পাসের উপরে রয়েছেন তারা কিন্তু এখানে অটোমেটিক দেখবেন এখানে ইয়েস চলে আসবে, কারণ তাদের ইমিগ্রেশন চেকের প্রয়োজন নেই। এটাই হচ্ছে মূল বিষয়। তাই অনেকে বলে থাকে যে আমি পাসপোর্ট বানাবো ইসিআর পাসপোর্ট, অনেকে বলে থাকে যে ইসিআর পাসপোর্ট বানাবো না। অর্থাৎ ইসিআর মানে ব্যাপারটা হচ্ছে ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড। আপনি যখন বিদেশে যাবেন তখন কিন্তু আপনার ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড, ইমিগ্রেশন চেক আপনার হবে না যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন, এবং ইমিগ্রেশন চেক হবে তাদেরই যারা মাধ্যমিক পাসের নিচে। এরপরে নিচে আপনি আপনার শারীরিক কোনো মানে দেহের মধ্যে কোনো ত্রুটি রয়েছে কিনা বা কোনো চিহ্ন রয়েছে কিনা সেটা আপনি লিখতে পারেন, ম্যান্ডেটরি নয়। এখানে যে লাল স্টার মার্কগুলো রয়েছে অর্থাৎ ম্যান্ডেটরি সেগুলো আপনাকে ফিল করতেই হবে, যেগুলোতে নাই সেগুলো আপনি ছেড়ে দিতে পারেন। আধার কার্ড ইফ অ্যাভেলেবল যদি থাকে দিতে পারেন, যদি না থাকে না দিতে পারেন। তবে আধার কার্ড এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর সেভ মাই ডিটেলস আপনি ক্লিক করতে পারেন। যদি সেভ মাই ডিটেলসে ক্লিক করেন তাহলে ফাইল সেভ হয়ে যাবে, অথবা যদি আপনি সরাসরি নেক্সটে ক্লিক করেন তাহলে সেভ হয়ে আপনার পরবর্তী পেজে আপনাকে নেক্সট বাবার নাম, এখানে বাবার লাস্ট নাম, এখানে মায়ের নাম এবং মায়ের লাস্ট নেম। এরপরে যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে তো সেক্ষেত্রে লিগ্যাল গার্জিয়ান যদি কেউ হয়ে থাকে তো সেক্ষেত্রে সেই গার্জিয়ানের নাম লিখে দেবে, এবং এক্ষেত্রে স্ত্রীর নাম এবং এই ক্ষেত্রে স্ত্রীর লাস্ট নাম বসে দিতে হবে। সমস্ত তথ্য একবার ঠিকভাবে দেখে নেওয়ার পর আপনার এখানে নেক্সট বাটনে, তো এইখানে আপনি আপনার অ্যাড্রেসটা লিখে যাবেন, অর্থাৎ ইন্ডিয়াতে যে ঠিকানা আপনি বসবাস করেন সেই ঠিকানাটা আপনি পুরো ঠিকানাটা লিখবেন। প্রথমত আপনার ভিলেজ লিখবেন, প্রিন্ট করে নেব। এরপরে ভিলেজটার নাম আপনি পুনরায় একবার আপনার যে ভিলেজ সেটা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার স্টেট সিলেক্ট করবেন, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করে নেবেন, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। পিনকোড সিলেক্ট করবেন, মোবাইল নাম্বারটা ঠিকঠাক দেখে বসিয়ে দেবেন, টেলিফোন নাম্বারের দরকার নেই। ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন, যে ইমেল আইডি আপনি তার রয়েছে সেটা বসিয়ে দেবেন, বা একটা ইমেল আইডি আপনি বানিয়ে নেবেন। তারপরে এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, অর্থাৎ উপরে যে ঠিকানাটা আপনি ফিল আপ করলেন সেই ঠিকানা যদি সেই ব্যক্তি এখন বসবাস করে থাকলে ইয়েস করবেন। ইয়েস করার পর সেভ মাই ডিটেলস করতে পারেন, অথবা আপনি এখান থেকে নেক্সট করে দেবেন, কোনো সমস্যা হবে না, যেটা খুশি আপনি করতে পারেন। এইখানে আপনি দুটো ঘরে কিন্তু ইয়েস ইয়েস করবেন। ইয়েস ইয়েস করার পর কিন্তু মানে এই যে উপরের ঠিকানাটা সেই ঠিকানা আপনি বসবাস করেন সেটাই বলা হচ্ছে। করার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন, তারপরে ওকে তে আবার ক্লিক করে দেবেন, আবার ওকে তে ক্লিক করে দেবেন, এবং এখান থেকে নেম এমার্জেন্সি ক্ষেত্রে অর্থাৎ এমার্জেন্সি কন্ট্যাক্ট করবে আপনাকে, পুলিশ ভেরিফিকেশনের জন্য হতে পারে বা অন্য কোনো সমস্যা হলে এমার্জেন্সি আপনাকে কন্ট্যাক্ট করবে। এখান থেকে বলা হচ্ছে যে আপনার হোল্ড করে রাখা হয়েছিল কোনো আইডেন্টি সার্টিফিকেটের জন্য, পাসপোর্ট না, অবশ্যই কোনো কিছু করা হয়নি, এবং আপনার পেছনে কোনো পাসপোর্টের কোনো জটিলতা ছিল কিনা সেক্ষেত্রে যদি হয়ে থাকে তো ইয়েস ডিটেলস অ্যাভেলেবল দিতে হবে, যদি না হয়ে থাকে নো করবেন। যেহেতু এটা ফ্রেশ পাসপোর্ট, ইতিপূর্বে কখনো পাসপোর্ট বানাননি তিনি, তার জন্য এটা ডিটেলস নট অ্যাভেলেবল, কোনো সমস্যা নাই সেটাই বলা হচ্ছে। এরপরে পাসপোর্ট আপনি করতে গিয়েছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, বাট ইস্যু হয়েছিল না কোনো কারণে, সেক্ষেত্রে আপনাকে ইয়েস করতে হবে। যদি আপনি এমনটা না হয়ে থাকে অর্থাৎ আপনার সাথে এমন কিছু না হয়ে থাকে তাহলে আপনি নো করবেন। নো করার পর সেভ মাই ডিটেলস করতে পারেন, অথবা নেক্সটে ক্লিক করবেন। সমস্ত অপশন আপনি এখান থেকে নো নো করে দেবেন, কারণ এটা হচ্ছে ক্রিমিনাল কোনো রিপোর্ট যদি আপনার থাকে সেটার কথা বলা হচ্ছে। আপনার রিপোর্ট অবশ্যই থাকবে না, বড় মাপের কোনো কেস থাকলে কিন্তু আপনার পাসপোর্ট হোল্ড হয়ে যাবে, অর্থাৎ আপনার পাসপোর্টটি কিন্তু আপনি বানাতে পারবেন না, বিভিন্ন সমস্যায় পড়তে হবে। সুতরাং এগুলো জেনে নেবেন, কোনো বড় মাপের কেস থাকলে কিন্তু আপনি পাসপোর্ট বানাতে পারবেন না। নেক্সট করবেন, আপনার 10 বছর থাকবে, অফিস থেকে এই ফটোটি তোলা হবে। আপনার নাম যে নাম সে নাম এখানে শো হবে, ফার্স্ট নেম শো হবে, লাস্ট নেম কিন্তু এই ঘরে দেখাবে। অনেকে ভাববেন যে প্রথমেই কেন টাইটেল চলে এসেছে তারপরে নাম, অবশ্যই এখানে লাস্ট নেম ফার্স্ট নেম হিসেবে এসেছে, সেটা আপনার লক্ষ্য করবেন। আপনার জেন্ডার, আপনার জন্মের তারিখ, আপনার
তারপরে আপনার বাবার নাম, এখানে আপনার মায়ের নাম, আপনার স্ত্রীর নাম এবং আপনার ডিটেলস, অর্থাৎ আপনার ভিলেজ, পোস্ট, থানা, জেলা, এইসব সবই কিন্তু আপনাকে এখানে দেখাবে। আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই প্রিভিউ বাটনে ক্লিক করবেন। প্রিভিউ করার পর এখানে প্রিভিউ করতে থাকবেন। যেখানে আপনার ভুল হচ্ছে সেই ভুলটি কিন্তু আপনি সংশোধন করে নেবেন এখান থেকে। তো আমার এখানে আমি রানীতলা বানানে আমি একটু এটা ছুটে গিয়েছিলাম, আমি সেটা আপনাদের ইচ্ছেকৃত আমি দেখিয়ে দিলাম। আপনারা নেক্সট, ওকে নেক্সট করবেন। এবার নেক্সট করে কিন্তু আপনি এগিয়ে যাবেন। তারপর আবার নেক্সট, যেখানে আপনার ভুল হয়েছিল সেই ঘরটাতে কিন্তু আপনাকে কাজ করে আপনি আর কোথাও কিছু করতে হবে না। আবার নেক্সট করবেন। সমস্ত তথ্য এটা যদি ঠিক থাকে আবার নেক্সট করবেন। এখানে প্রুফ অফ বার্থ হিসেবে আপনি দুটি ডকুমেন্টস দিতে হবে। আপনাকে আধার কার্ড দিতে পারেন অথবা আপনি এখানে প্যান কার্ড দিতে পারেন, জন্মের সার্টিফিকেট দিতে পারেন, যে যা পারবেন দেবেন। আমি এখান থেকে প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে আধার কার্ড এবং প্রুফ অফ বার্থ হিসেবে প্যান কার্ড দিলাম। এরপর নিচের দিকে যেখান থেকে অ্যাপ্লাই করা আছে সেই গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন বা জেলার নামটা দিয়ে দিবেন। এগুলোতে ক্লিক করবেন। সব ঠিকঠাক থাকলে সেভ মাই ডিটেলস অথবা একেবারে সাবমিট ফর্ম, এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনি আর কোনো ক্রমে এডিট করতে পারবেন না। সব ঠিকঠাক থাকে আমি সাবমিট করে দিলাম। পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্টে আবার এখানে চলে আসবে, সেই এখানে আপনি ক্লিক করে দেবেন। বলে রাখি, যদি কোনো একটু সামান্য ভুল ত্রুটি থাকে সেখানে আপনি হয়তো এখানে যদি ভুল করে ফেলেন আপনি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। অফিসে একটু সেই ভুলের জায়গাটা একটু তাকে ধরিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার সংশোধন হয়ে যাবে। অনলাইন পেমেন্ট করব, চালান পেমেন্টের অপশনে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন। আপনার যে নিয়ারেস্ট পাসপোর্ট লোকেশন সেটা কিন্তু এখান থেকে আপনাকে বেছে নিতে হবে এবং এখানে যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল ফর 23/8/2023 অর্থাৎ কাছাকাছি যে ডেটটি রয়েছে সেই ডেটটি কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে। ক্লিক করবেন। একটা কথা বলে থাকি, যদি আপনার বয়স এক্ষেত্রে বয়স যদি আপনার 60-এর উপর হয়ে যায় অর্থাৎ সিনিয়র সিটিজেন হন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজ 1350 টাকা অর্থাৎ আপনি 150 টাকা রিডিউস করা হবে এবং 60-এর মধ্যে কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে। আমি এই ডেটটা রেখে দিলাম, কাছাকাছি যে ডেট আগামী বুধবার সেটা আমি এখানে রেখে দিলাম। ওকে আন্ডারস্ট্যান্ড। এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি এখানে ইউপিআই করতে পারেন, স্টেট ব্যাংক, ডেবিট কার্ড, যে খুশি করতে পারেন। আমি ইউপিআই সিলেক্ট করলাম। ইউপিআই সিলেক্ট করার পর এখানে কিউআর কোড আছে, কিউআর কোড আপনারা সিলেক্ট করবেন, কনফার্মে ক্লিক করবেন এবং এখানে যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডটা স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন। Your transaction status is successful. Okay, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট সেটা বুক করা হয়েছে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে। আপনাকে এসএমএস এর থ্রু জানিয়ে দেওয়া হবে, ফোন নম্বর সেটা বলা হয়েছে এবং আপনার সমস্ত তথ্য কিন্তু এখান থেকে আপনাকে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে কখন যেতে হবে, অর্থাৎ এখানে কিন্তু 3টে, 2টো, 1টা এভাবে কিছু লেখা থাকবে না, সম্পূর্ণ এটা কিন্তু ফুল ক্লকে লেখা থাকবে, অর্থাৎ 15:45 থেকে 4টে, অর্থাৎ বুঝতে পারছেন 15:45 মানে 3:45 মিনিট থেকে 4টের মধ্যে আপনাকে ঢুকে পড়তে হবে সেই অফিসে এবং অ্যাপয়েন্টমেন্ট আইডিও আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এবং ট্রানজাকশন আইডি সবই। এটাকে এবার আপনি কি করবেন, এটাকে আবার আপনি প্রিন্ট করে নেবেন। এই প্রিন্টটা আমি এখানে প্রিন্ট করে নিচ্ছি। একটা এসএমএস গেট অ্যাপয়েন্টমেন্ট এসএমএস আপনি দিতে পারেন, তার ফোনে একটা এসএমএস চলে যাবে। এই এসএমএসটা যদি সে রাখে তবুও কিন্তু তার প্রিন্ট না নিয়ে গেলেও হবে, ব্যতিক্রম সে প্রিন্ট যদি না নিয়ে যায় এসএমএসটা দেখালেও কিন্তু তার পাসপোর্টের কাজ হয়ে যাবে, অর্থাৎ তার ভেরিফিকেশন কাজ হয়ে যাবে। কিন্তু আমি একটা এসএমএস তাকে দিয়ে রাখলাম, কারণ 3টি এসএমএস কিন্তু আমি পাবো। তো এখানে এসএমএস তাকে একটা দিয়ে রাখলাম এবং প্রিন্ট অ্যাপ্লিকেশনে আমি এখন ক্লিক করব। প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করা মাত্রই আমার সেটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। নিচের দিকে একেবারে চলে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। এখানে দেখবেন যে অনেকগুলি পাতা কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে, অর্থাৎ এখানে আপনার 3টি পেজ রয়েছে। আপনার 3টি পেজ করার দরকার নাই, একটি পেজ যথেষ্ট। এইখানে কাস্টম সাইজে গিয়ে 1 লিখবেন এবং সেখান থেকে আপনি প্রিন্ট অপশনে সাদা কালো প্রিন্ট করবেন, কোনো সমস্যা হবে না। প্রিন্ট হয়ে যাওয়ার পর এই ফর্মটির সঙ্গে আপনি আপনার প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যাবেন, অর্থাৎ আপনি আপনার পাসপোর্ট বানাতে চাইছেন, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো সব সঙ্গে নিয়ে যাবেন, অরিজিনাল নিয়ে যাবেন এবং সঙ্গে জেরক্স নিয়ে যাবেন। জেরক্সের সঙ্গে এই যে প্রিন্ট আউট ফর্ম, এই ফর্মটিও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। সেখানে আপনাদের পূর্ণ ভেরিফিকেশন হয়ে যাবে, ফটো উঠবে এবং এই ফটো, সিগনেচার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে 13 থেকে 21 দিনের মধ্যে, অর্থাৎ 3 সপ্তাহের মধ্যে আপনাকে যে নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশন থেকে আপনাকে ভেরিফিকেশনের জন্য আপনার বাড়ি আসবে। অনেক ক্ষেত্রে ফোন নম্বরে আপনাকে যোগাযোগ করে কিন্তু ডেকে নেওয়া হয়,
অর্থাৎ কোথায় গিয়ে আপনি ডকুমেন্টসগুলো জমা করবেন সে কথা বলা হয়। তো ডকুমেন্টস হলো আপনার যদি পঞ্চায়েত এলাকার মানুষ হয় সেক্ষেত্রে আপনাকে প্রধানের একটি সার্টিফিকেট লাগবে, যেটা কম্পিউটার জেনারেট কপি, সেখানে আপনার সার্টিফিকেট নাম্বার দেওয়া থাকবে। এবং যখন আপনার ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির পুরনো একটি দলিল, স্ত্রী একটি আধার কার্ড বা বাবা মায়ের কোনো ডকুমেন্টস যদি থাকে সেগুলো আপনি নিয়ে আসবেন, ভোটার লিস্টের পাতা, অংশ নম্বর, সমস্ত কিছু জেরক্স করে কিন্তু আপনি আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনের যে ডিআইবি রিপোর্টের জন্য ডাকা হবে তাকে আপনি দিয়ে দেবেন। তারপরে দিন 10 মধ্যে দেখবেন বাই পোস্ট আপনার পাসপোর্ট কিন্তু বাড়িতে চলে আসবে। এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন কোনো হয়রানি ছাড়াই। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যদি আপনার কোনো মতামত থাকে তারপরে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব।